12 ফেব্রুয়ারি আসলে কি ঘটতে যাচ্ছে কথাগুলো বলবো, সাথেই থাকেন। এবং জানা যাচ্ছে যে শেখ হাসিনার গোপন ফাঁদে পা দিয়েছে ইউনূস। প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 12 ফেব্রুয়ারি জাতির এদিকে আজ 12 ফেব্রুয়ারি পুলিশের ব্যারিকেড ভেঙে ভয়ঙ্কর রূপ নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। দেশ পুরোপুরি ধ্বংসের দিকে কপালপুরের সমন্বয়ক ও উপদেষ্টাদের। আওয়ামী লীগের বিশাল বিজয় হয় হাসিনার কপাল খুলে। ফেব্রুয়ারি যেদিনে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এবং যার দিকে নজর রয়েছে বিভিন্ন মহল তথা আওয়ামী লীগের নেতা কর্মীদেরও। তবে কেন ফেব্রুয়ারি কি এমন ঘটতে চলেছে? এখন 84 জন পুলিশ অফিসার টের পেলে তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না, পৃথিবীর যেখানেই থাকোস না কেন। সুসময়ে মাঝে মাঝে সবকিছুই ভালো হতে থাকে, আবার যখন সময় খারাপ হয় তখন কিন্তু সবকিছু আবার উল্টাপাল্টা চলতে থাকে। তো আমাদের অন্তর্বর্তী সরকারের আপনার সর্বশেষ 6 মাস নিয়ে নানান বক্তব্য আছে, প্রাপ্তি আছে, অপ্রাপ্তি আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। বাট 5 ফেব্রুয়ারির পরে হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে ডক্টর ইউনূসের নানান বক্তব্য, নানান কর্মকাণ্ড এই মুহূর্তে আবারও আলোচনায় আসছে। আপনারা কি খেয়াল করেছেন যে হঠাৎই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমনকি বেফাস কথা বলতে যাকে বলে ভীষণ রকমের অভ্যস্ত যারা, সেই প্রধান উপদেষ্টা ও তার অন্য মুখর উপদেষ্টা বলে যারা পরিচিত, তারাও হঠাৎ মুখে যেন কুলু কেটেছে। এবার মহাবিপদে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার পরে এবার আরো বিপদে পড়তে হলো মোহাম্মদ ইউনূসকে। এবং জানা যাচ্ছে যে শেখ হাসিনার গোপন ফাঁদে পা দিয়েছে ইউনূস। হ্যাঁ, গোপন ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিল, ডক্টর ইউনূসকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল। অবশেষে সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ডক্টর ইউনূস। আজ 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে তাণ্ডব করে অনেক কিছু কিন্তু তারা ধ্বংস করে দেয়। 12 ফেব্রুয়ারি সারা দিনভর অনেক কিছু হচ্ছে, সেইগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। আওয়ামী লীগ কর্মীরা কী করতেছে রাজপথের মধ্যে, শেখ হাসিনার ফাঁদের মধ্যে কীভাবে ডক্টর ইউনূস পা দিয়েছেন এবং ডক্টর ইউনূসের সর্বশেষ কী হয়, সব কিছুই দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি ডক্টর ইউনূস নিয়ে। অন্যদিকে শেখ হাসিনা যে পরিকল্পনাগুলো করেছে, আওয়ামী লীগ যে রাজপথের মধ্যে তাণ্ডব করতেছে, সব বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। এই যে করে সেটা একটা ফাঁদ, এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয় সেটা সেরকম ইঙ্গিত করে। তাহলে প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি, সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত? এই প্রশ্নের জবাব দিতে চাই। প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কিনা সেটা একটু দেখি। গতকাল ঘটনার বর্ণনা যেটা পড়তে যাচ্ছিলাম, একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, এটা একটা প্রভোগ করা, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তের বাংলাদেশে জয় বাংলা একটা ভয়ঙ্কর গালির মতো, ফাইন, এটা ভুল না। শুধু তাই না, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ, অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভব, যিনি প্রকাশনার মালিক। এবং আমি দেখিনি, গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন, রেসপন্সিবল মানুষরা লিখেছেন, তাতে এটা মনে করার কারণ আছে এবং এটা সঠিক আমি মনে করি যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চড়ও মেরেছেন, বা কাউকে জঙ্গি বা এই ধরনের, ওখানে দাড়ি টুপি সহ মানুষ ছিলেন, ফলে তাদেরকে জঙ্গি বা এরকম কথা বলে গালাগালও করেছেন। এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে। মিস্টার ভবকে আমি আগে আসলে চিনতাম না, আমি এই ঘটনার পর জেনেছি। জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো। সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন, নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন, এমনকি 24 সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে। তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায়। হয়তো আজকের এই ভিডিওর জন্য আমাকে অনেকে গালাগালি করবেন, কিন্তু আমি খুবই
উদারপন্থী মানুষ। আমি মনে করি বাংলাদেশ, আমি, আপনি, আমরা সকলের, প্রত্যেক ধর্ম, বর্ণ, মতের মানুষ যারা আছে প্রত্যেকের। সাম্প্রতিক সময়ে গেল 5ই আগস্টের পরে আমরা একটা গ্রুপকে দেখতে পাচ্ছি যারা নাম দিচ্ছেন তৌহিদি জনতা। আসলে এই তৌহিদি জনতা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে আনে অথবা কোন গোষ্ঠীকে সামনে আনে সেটা আমার জানা নেই। তারা কি কৌমি, তারা কি হেফাজতি, তারা কি চরমনাই, তারা কি জামাত ইসলামী, তারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে কোন গ্রুপটা? যেহেতু তৌহিদি জনতা একটা ব্র্যান্ডেড নাম করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে এটা কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করে কিনা এইটা একটু জানা জরুরি। কারণ 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বেশ কিছু কর্মকাণ্ড ঘটছে যেগুলোর পরে বলা হচ্ছে তৌহিদি জনতা। যেমন আমরা যদি ধরি যে যেমন ধরেন মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে অনেকগুলা, নাম কাদের? তৌহিদি জনতা। কোন সেই তৌহিদি জনতা? আর এই তৌহিদি জনতারা গেল কয়েক মাসের মধ্যে এতগুলা মব জাস্টিসের মধ্যে তাদের ভূমিকা তৈরি হচ্ছে, স্লোগান হচ্ছে আমরা তৌহিদি জনতা। তো এই তৌহিদি জনতা কি মব জাস্টিস করার জন্য সামনে আসছে? এই তৌহিদি জনতা কি মানে তাদের মতের বিরুদ্ধে কোনো কথা বলে তাদেরকে ধরে মারধরের জন্য, লুটপাট ভাঙচুরের জন্য সামনে আসছে? এই যখন তৌহিদি জনতার ভূমিকা, জনগণের মধ্যে প্রশ্ন ওঠে এই তৌহিদি জনতা ভাই কারা? আমরা তো আগে এদের দেখি নাই। তাহলে এই তৌহিদি জনতার রিপ্রেজেন্টটা বর্তমান যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশকে কি পজিটিভলি ভাইব্রেশন করছে নাকি নেগেটিভলি করছে? শতভাগ নেগেটিভলি করছে। কেন? আমাদের মতের বিরুদ্ধে গেলে আমরা তৌহিদি জনতা নাম দিয়া ভাঙচুর, লুটপাট, মাজার ভাঙ্গো, এটা ভাঙ্গো, সেটা। আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে মাজার, কিন্তু যারা করে এটা তাদের তো অধিকার। এরকম বিভিন্ন কর্মকাণ্ডে তৌহিদি জনতার ইস্যু যখন সামনে আসছে, তখন আমি ধন্যবাদ দিই আমাদের এই সরকারের মাস্টার মাইন্ড যিনি আছেন মাহফুজকে, তার একটা কথার কারণে। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, এরপর তিনি নানান মন্তব্য আসছে, তো তিনি আরেকটা পোস্ট করছেন যে যারা নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেন আপনাদের আমি সতর্ক করছি, হুমকি দিচ্ছি না কিন্তু সতর্ক করছি। তো কেন সতর্ক করছেন? গত 15 বছর নিপীড়ন সহ্য করে অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু এই মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে, মানে নষ্ট হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনাটা রক্ষা করতে হবে। মাহফুজ বলছে যে আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করা ও সুনাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি। বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদি জনতার কথা বলে নিপীড়ন করছেন, নৈরাজ্য করছে। তো এখানে তিনি তার অনেক বক্তব্য লম্বাচূড়া করছেন। আমি আমার জায়গা থেকে এটা বলি আবারও, আমরা খুবই নর্মাল একজন মুসলিম। আমি মনে করি যে ভাই একজন মুসলিমের হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ তো থাকবেই, অমুসলিমও নিরাপদ থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। আমার মতের বিরুদ্ধে কোনো কিছু গেলে, আমার পছন্দ না হইলে একটা স্লোগান দিয়া ইসলামকে কলঙ্কিত কইরা কোথাও যে ঝাপাই পড়া, ভেতর থেকে একটা পশুত্ব বের করে আইরা লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ড, নানান কিছু কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে। কেন? আপনি মুসলমান, আমরাও তো মুসলমানই। এই দেশটার মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, নানান জাতের, ধর্মের, মতের, বর্ণের মানুষ থাকবে। গণতন্ত্র, হোয়াট ইজ দ্য মিনিং অফ গণতন্ত্র? যে একজন লোকের মন চাইছে হাফ প্যান্ট পইরা হাঁটবে, আপনি হয়তো পায়জামা পাঞ্জাবি পরতেছেন, আপনারটা আপনি পইরা হাঁটেন, ওই হাফ প্যান্ট পরা লোকের আপনি বাধা দিতে পারবেন না। তবে হ্যাঁ, শালীনতার বিষয়ে কেউ যদি জাইঙ্গা পইরা হাঁটে, সেই ক্ষেত্রে আমরা নাগরিক হিসাবে প্রতিবাদ করতে পারি। কিন্তু প্রতিবাদের ভাষা কি? রাস্তায় তারে ন্যাংটা করা, তারে পিঠে জুতার মালা গলায় দেওয়া, এইটা কিন্তু ভাষা না। এটা যখন আপনি করছেন, আপনি আইনকে লঙ্ঘিত করছেন। একজন নারী সে পোশাক পরতে পারে, তার জিন্সের প্যান্ট পরতে মন চাইছে পরুক, স্কার্ট পরতে মন চাইছে পরুক। যদি মিনি স্কার্ট পরাইয়া রাম দেখাইয়া হাঁটে, আপনি সেই ক্ষেত্রে তারে ঘৃণা করতে পারেন, আইনের মাধ্যমে তার ব্যাপারে আপনি অভিযোগ জানাতে পারেন। কিন্তু রাস্তা দ্বারা করাইয়া একজন নারীকে হেনস্থা করা,
সেটাও কিন্তু আপনার তৌহিদি জনতার দায়িত্ব না, ইমানি দায়িত্ব না। এতই যদি আমাদের এই দেশের মধ্যে ইমান থাকতো, দেশ বহু তাকে জান্নাতে চলে যাইত। বাংলাদেশের মানুষের মধ্যে ফেসবুকে আলগা ইমান ভাইসা ওঠে, এটা আমি দেখছি। ব্যক্তি জীবনে আমরা সবাই চোর, বাটপার, ধান্দাবাজ, কিন্তু ফেসবুকে বা অন্য কোথাও কোথাও একটু ছোটখাটো ভুল ত্রুটি পাইলে পুরো ইমান এখানে আমরা ঝাঁপাই নিয়ে আসি। আমি মাহফুজকে ধন্যবাদ দেই, আর আপনাদেরকে বলি, এই তৌহিদি জনতা কারা, যদি আপনারা কোনো সংগঠন হন সামনে আসেন। একজন মুসলমান হিসাবে আমি তৌহিদে বিশ্বাস করি, সেটা আলাদা। আমি রাসূলে বিশ্বাস করি, সেটা আলাদা। আমার আকীদায় বিশ্বাস করি, সেটা আলাদা। কিন্তু ও যে তৌহিদি জনতা নাম দিয়ে যে একজনের বাড়ি ভাঙলাম, অন্যরা দেখে কি ভাবলো? সন্ত্রাসী এরা। এটাই তো ভাববে, ভালো কিছু মেসেজ যাবে ইন্টারন্যাশনালি, বিশ্বব্যাপী। এর উপরে অনেকে আমরা ইসলামের ড্রেসগুলারে ব্যবহার করতেছি, পাঞ্জাবি, টুপি। বহির্বিশ্ব কি দেখছে, বিধর্মীরা কি দেখছে, এগুলাকে কন্ট্রোল করা দরকার। শক্ত হাতে আইন আছে, সরকার আছে। আপনার কোনো অভিযোগ থাকলে আইনের কাছে যান, আপনার আইন হাতে তুলে নেওয়ার অধিকার নাই। এগুলো শক্ত হাতে বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস নির্দেশ দিচ্ছেন, উপদেষ্টারা নির্দেশ দিচ্ছেন, আমরাও মনে করি আমাদের জায়গা থেকে সচেতন হতে হবে, না তো এই খেলা আপনার উপর ফিরে আসবে, মনে রাখেন। তখন আর এই তৌহিদি জনতা বইলা মানুষের কাছে সিম্পেথি পাওয়া যাবে না। আজকে আমি আমাদের পুলিশ ভাইদের কাছে, প্রিয় পুলিশ ভাইদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে কিছু প্রশ্ন করতে চাই। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেন, যখন বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল 5ই আগস্টে, আপনারা দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। কিন্তু আপনারা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় আপনাদের উপরে জামাত, শিবির, হিজবুত তাওহীদ, জঙ্গি এবং যারা বিরোধী দল বিএনপি সহ আপনাদের উপরে হামলা করেছে, আপনাদের থানা লুট করেছে, আপনাদের অস্ত্র লুট করেছে, আপনাদের কলিগ একজন গর্ভবতী নারীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এনায়েতপুর থানায় একটি পুলিশ ফাঁড়িতে 13 জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে। যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আপনাদের উপরে আক্রমণ করে, আপনাদের অসংখ্য পুলিশের কলিগদেরকে আপনাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদেরকে আহত করা হয়েছে, আপনাদের অস্ত্র লুটপাট করা হয়েছে, আপনাদের থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের উপর যখন আক্রমণ হলো, আপনাদের উপর যখন হামলা হলো, পুলিশ যখন হত্যা করা হলো, তখন আপনাদের পক্ষ হয়ে বিচারের দাবি কে করেছে? বিচারের দাবি করেছি আমরা, কারণ আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা এই হামলার শিকার হয়েছেন। এই জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা। আপনাদের জন্য, আপনাদেরকে যারা, আপনাদের কলিগদেরকে যারা হত্যা করেছে, থানা লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, গর্ভবতী নারীকে যারা আগুন দিয়ে মেরেছে, তাদের পরিবারের পক্ষে, তাদের জন্য আমরা এর বিচার চেয়েছি, দাবি তুলেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি। কিন্তু অন্য কেউ কিন্তু করে নাই। আপনাদের এই পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, কতজন পুলিশকে হত্যা করা হয়েছে, কত অস্ত্র লুট করা হয়েছে, কত থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোর কিন্তু এই সরকার অদ্য পর্যন্ত এর হিসাব নিকাশ বা কোনো তথ্য, ইনফরমেশন কিন্তু জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। কিন্তু পরিতাপের বিষয় একটি জিনিস লক্ষ্য করলাম, যে আজকে আপনারা যে অপারেশন, এই দখলদার ইউনূস বাহিনী যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, এই ডেভিল হান্টে আপনাদের পুলিশই, কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা আপনাদের পক্ষে অবস্থান করেছে, আপনাদের জন্য, আপনাদের কলিগদের হত্যার জন্য বিচার চেয়েছে, তাদেরকে আপনারা অপারেশন ডেভিল হান্ট নামে সারা বাংলাদেশে আপনাদের পুলিশরা নির্বিচারে গণহারে গ্রেপ্তার করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। তো আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের নীতি নৈতিকতার কাছে, আপনাদের কাছে একটি আমি প্রশ্ন করতে চাই, একটি অনুরোধ করতে চাই, যে এটা কি আপনাদের নীতি নৈতিকতার কাছে আপনাদের কলিগদের রক্তের সাথে এটি বেমেনি হয়ে যাচ্ছে না? আপনার যেই কলিগ, গর্ভবতী কলিগ এনায়েতপুর থানাতে মারা গিয়েছে, সে চিৎকার করে বলেছিল, আমি গর্ভবতী, আমাকে হত্যা করবেন, আমার বাচ্চা আছে পেটে, তাকে হত্যা করা হয়েছে। তো আপনারা যদি তার বিচার না চেয়ে, আপনারা যদি উল্টো আপনাদের পক্ষ হয়ে যারা বিচার চাচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করেন, সেটা কি আপনাদের নীতি নৈতিকতার সাথে বেমেনি হচ্ছে না? আপনার সেই যে গর্ভবতী কলিগ মারা গিয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার রক্তের সাথে বেমেনি করা হচ্ছে না? আপনার যে কলিগ, আপনার যে ভাই, যাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার সাথে বেমানি করা হচ্ছে না? শুধু একবার আপনাদের বিবেককে প্রশ্ন করুন। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। বিবেক বলতে মানুষের ন্যূনতম পরিমাণ কোনো জিনিস থাকে। তাই প্রিয় পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি ভেবে দেখবেন, যে আপনাদের যখন চরম বিপদ ছিল, আপনাদের অফিসারদেরকে যারা মেরেছে, আপনাদের কলিগদেরকে যারা মেরেছে, তাদের পাশে কে দাঁড়িয়েছে? তাদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছে।
আপনাদের পাশে কে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আপনাদের কাছে পাশে কে দাঁড়াবে? আওয়ামী লীগ দাঁড়াবে। আপনাদের পুলিশ অফিসারদেরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা কোনো ভাইদেরকে গ্রেপ্তার করবেন না, কোনো ভাইদেরকে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে অতি উৎসাহী হয়ে অ্যারেস্ট করবেন না, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবেন না। যদি সৎ পথে থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্যায়ভাবে কোনো পুলিশ অফিসারকে যদি এই অবৈধ দখলদার ইনুস যদি চাকরি থেকে বাদ দেয় বা বহিষ্কার করে, বরখাস্ত করে, তাহলে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতায় আসবো আপনাদেরকে আবার পুনর্বহাল করা হবে, প্রাপ্ত মর্যাদা দিয়ে আপনাদেরকে পুনর্বহাল করা হবে। তাই আপনাদের সাহস রাখুন, মনোবল রাখুন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে, দখলদার ইনুসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করবেন না, আপনারা আপনাদের পুলিশ ভাইদের রক্তের সাথে বেইমানি করবেন না, আপনারা আপনাদের পোশাকের সাথে বেইমানি করবেন না। এটা আপনার কাছে অনুরোধ করছি। অনুরোধ করে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট না করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাবার আগে একটি কথা বলছি, আপনারা যদি অতি উৎসাহ হয়ে, এটা ডিজিটাল যুগ। শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন, সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন এবং তৌহিদি জনতাকে বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে যদি চলেন তাইলে শেষ, এই অভ্যুত্থানের আর কোনো মূল্য থাকবে না। মানে এই পোস্টটায়, শফিকুর রহমান খানের এই পোস্টটা তেমন কোনো প্রাধান্য বা গুরুত্ব আমি দিতাম না, কিন্তু এই পোস্টটা একজন বিশিষ্ট সমন্বয়ক শেয়ার করছেন, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে না, হয়তো ভাই কথাগুলোর গুরুত্ব আছে। আমি এই পোস্টের কথাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা একটু বোঝেন যে আমি যে বললাম যে শেখ হাসিনা কি তাহলে ট্রাম্প কার্ড হাতে পেয়ে গেল কিনা। তিনি লিখছেন প্রথম ইঞ্চে, গত 6 মাসের কষ্ট অনেকটাই বৃথা হয়ে গেল। বইমেলাতে হামলার মধ্য দিয়ে মোদি, ভারত আর হাসিনার হাতে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেওয়া হলো। ইনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে, বইমেলায় হামলা করছে হয়েছে তৌহিদি জনতা। কি জন্যে? তসলিমা নাসরিনের বই এবারের অমর 21 বইমেলায় পাবলিশ হয়েছে, শেষ স্টলে তৌহিদি জনতা হামলা করছে, সেটা তো ভিডিও ফুটেজ সংবাদ হয়েছে। তিনি আরও অনেকগুলো কথা বলছে আশঙ্কাজনক, একটু শোনেন। কিছুক্ষণ পরে নতুন এপিসোড নিয়ে আনন্দবাজার, ময়ূক সবাই এক হয়ে এই সরকারের বিরুদ্ধে নাইমা পড়বে। মানে ভারতের যে মিডিয়াগুলো, আনন্দবাজার, তারপরে আপনার এই যে ময়ূকের, রিপাবলিক বাংলা, এই সমস্ত নিউজ মিডিয়াগুলো, তারা তো বাংলাদেশের পিছনে লেগে আছে। বাংলাদেশে ছোট্ট একটা কিছু হলেই তারা তো ব্যাপকভাবে প্রচার করে। এই যে অমর 21 বইমেলায় হামলা হয়েছে, তৌহিদি জনতা হামলা করছে, সেটা তো এই ভারতের মিডিয়াগুলোতে উঠা পড়ে লাগবে, এই কথাটাই বুঝাইছে। তারপরে তিনি লিখছে, আমাদের ভাই আলিফ হত্যার পরে বুকে পাথর বেঁধে আলিফের বাবা বলেছিল শান্ত থাকেন, কোনো ফাঁদে পা দিবেন না। মানে নিহত আলিফের বাবা এই কথা বলছিলেন। আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন। মানে এই শফিকুর রহমান খান তিনি স্পষ্ট এখানে বলছে যে আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন, অর্থাৎ অমর 21 বইমেলায় হামলার মধ্য দিয়ে আপনারা সেই ফাঁদে পা দিলেন। তারপরে তিনি লিখছে, আলিফের রক্তকে অসম্মান করে ভারতের হাতে সবচেয়ে বড় কার্ডটা তুলে দিলেন। তিনি বলছে যে ভারতের হাতে সবচেয়ে বড় কার্ডটা তুলে দিলেন, তাহলে বোঝেন। তারপরে তিনি লিখছে, সবচেয়ে ক্ষতি হলো কার জানেন? ডক্টর ইউনূসের। আর ইউনূসের ক্ষতি হলে যে বাংলাদেশের উপকার হবে না সেটা নিশ্চয় বলে দিতে হবে না, এই কথা তিনি বলছে। এই মুহূর্তে হামলার সাথে জড়িত সবাইকে ধরে পুলিশে দেন। ইসলামপন্থী সকল সংগঠন এবং রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানান, মানববন্ধন করেন। মানে তিনি সকল রাজনৈতিক দল এবং ইসলামপন্থী যারা আছে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছে, আপনারা এই হামলার তীব্র নিন্দা জানান, প্রতিবাদ করেন, মানববন্ধন করেন এবং ধরে ধরে পুলিশে দেন, এটা বলছে। ওই তৌহিদি জনতা আসলে বোঝে না, তো তারা বোঝে না, নিজেদের ক্ষতি নিজেরা করতেছে। বইমেলা কি জন্য হামলা চালান লাগবে? এখন তোমাদের সরকার, মানে সাধারণ জনগণের, তৌহিদি জনতার সরকার, আওয়ামী লীগের তো সরকার না যে হামলা করলে পরে আওয়ামী লীগের ক্ষতি হইব। এখন ক্ষতি হইব এই সরকার, এই সরকার ক্ষতি মানে নিজেদের ক্ষতি, এরা বোঝে না। এই রফিকুল ইসলাম খান এই ভাই অনেক ভালোভাবে বুঝাইছে আর কি। তারপরে তিনি লিখছেন, আল্লাহর হস্তে তসলিমার বিচার চেয়ে এই মুহূর্তে কোনো স্টুপিডিটি করবেন না। তারা যে হামলা চালাইছে ওই জায়গায় তসলিমা নাসরিনের বিচারের কথা হয়তো বলছে। সমস্ত কথাগুলো শুনে আপনার কাছে কি মনে হলো? আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা বোধহয় এবার ট্রাম্প কার্ডটা পেয়ে গেল। আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা। তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন 6 মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ। এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে, 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, সেসব প্রসঙ্গ উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে।
পুরো বিষয়টি এই সম্পর্কে আগেভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি, তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে, কি বলছে, সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে। অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিকভাবে সরকার কি করতে চায়, তার সংস্কার পরিস্থিতি কি, সংস্কার কার্যক্রম কি, রোহিঙ্গা সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণীয় কি, এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ, সেগুলো বিষয়ে তিনি অবহিত করেছেন। এগুলো হলো অফিসিয়াল ভার্সন। আনঅফিসিয়াল ভার্সন হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে, আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউনূস সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয়ে কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন। তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না, এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে, নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায়, দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত অনেকে বলেন যে অনুভব করছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসা দরকার, তাহলে বহু সংকটের সমাধান হবে এবং হঠকারী যে নানা রকম ঘটনা প্রবাহ হচ্ছে তার অবসান ঘটবে। এবং এগুলি ঘটছে নির্বাচিত সরকার না থাকার কারণে। বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই বিষয়গুলো খুব জোরালো ভাবে এসছে। অর্থাৎ এখানে অনেকটা টার্গেট হচ্ছে ইউনূস সরকার যে ব্যর্থ সেটি বলার চেষ্টা করছেন কেউ কেউ। পশ্চিমারা সরাসরি বলছে না, তারা সংস্কার কার্যক্রমের প্রশংসা করছেন, কিন্তু সংস্কার দীর্ঘায়িত হতে হতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং 5 তারিখ 5 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি দেশব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে তারা ভিন্নভাবে দেখছেন। এবং এই প্রেক্ষিতে যে ধরপাকড় চলছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে জানতে চাচ্ছেন। ফলে রাতের বেলা ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার যে মামলা রয়েছে সেই মামলাগুলোর রায় এই বছরের অক্টোবরের মধ্যে হতে চলেছে। আর আগামী ডিসেম্বরের মধ্যে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং রায় যদি হয়ে যায় এবং যদি দণ্ডিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা, সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবেন না। এবং আওয়ামী লীগ কি আদৌ রাজনীতি করতে পারবে কিনা, কারণ এর মধ্যে আপনারা দেখেছেন উপদেষ্টা বেশ কয়েকজন তারা বলেছেন যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ নামে তারা রাজনীতি করতে পারবে না। দেখেন, অনেক সময় আপনারা দেখবেন একটা কথা খুব বেশি প্রচলিত যে 2008-এ আওয়ামী লীগ 233টি আসন পেয়েছে নির্বাচনে এবং 1971 সালে আওয়ামী লীগ 167টি আসন পেয়েছিল 170-এর মধ্যে। এবং বলা হচ্ছে যে তখন বলা হতো যে 1970-এর নির্বাচনে যদি কোনো কলা গাছও দাঁড় করানো হতো নৌকা প্রতীকে, সেও জিতে যেত। এবং আবার এটাও বলা হয় 2008-এর নির্বাচনে নৌকা প্রতীকে যদি কোনো কলা গাছকে দাঁড় করানো হতো সে জিতে যেত। এবং এটা খুবই সবাই বলেছে এই কথা। কিন্তু 2025-এ এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি শেখ হাসিনা অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ নামে রাজনীতিতে নামতে না পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তবে কি আওয়ামী লীগের মৃত্যু ঘটবে? এটা খুব বড় একটি প্রশ্ন এখন তোলাই যায়। এই প্রশ্ন আমরা এরকম ভাবে দেখেছি 2018 নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অংশগ্রহণ করতে পারেননি, কারণ তিনি দণ্ডিত হয়ে কারাবরণ করেছিলেন। এবং সেই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দণ্ডিত ছিলেন, তিনিও অংশগ্রহণ করতে পারেননি। এবং এই কারণে যেটা হয়েছে, বিএনপি নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি। এবং এটা যে শুধুমাত্র এই দুজন শীর্ষ নেতার নির্বাচনে অংশগ্রহণ করার উপর নির্ভর ছিল ব্যাপারটা তা নয়। 2018 নির্বাচন একটি কলঙ্কিত নির্বাচন হাসিনা সরকারের, এবং সেই নির্বাচনে অনেক ধরনের অভিযোগ রয়েছে। প্রধানতম অভিযোগ ছিল যে সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, সেই ভোট মূলত রাতের বেলা হয়ে গেছে এবং এটিকে নিশিরাতের ভোট বলে অভিহিত করা হয়। এবং এটি অনেক কলঙ্কজনক একটি অধ্যায় শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এই নির্বাচনগুলো। তাহলে আওয়ামী লীগের কি অপমৃত্যু ঘটবে নাকি মৃত্যু ঘটবে, নাকি আওয়ামী লীগ একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে জাতীয় রাজনীতি থেকে বা বাংলাদেশ থেকে? আদৌ কি এটি সম্ভব এভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া? আমার অন্তত যেটা মনে হয় সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ জামাত ইসলাম 2025-এ এসে এখন জামাত ইসলাম আমার কাছে যেটা মনে হচ্ছে স্মরণকালের সবচেয়ে বেশি শক্তি প্রদর্শন করছে বা তাদের প্রভাব খুব বেশি, সেটি আমরা প্রশাসনেও দেখতে পাচ্ছি কিংবা সরকারেও অনেকটা দেখতে পাচ্ছি, যেটা অনেকটা ওপেন সিক্রেটের মতো। জামাত ইসলামের ভোটের হার যদি হিসেব করেন, অনেকেই বলে থাকে যে 2.5 থেকে 3% ভোট বা 4% ভোট জামাত ইসলামের। এবং আপনি যদি ধরেন 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন, জরিপ করেন, সেখানে আপনাকে হয়তো বলবে যে 40 জন আওয়ামী লীগ পছন্দ করেন, 40 জন বিএনপি পছন্দ করেন,
10 জন জামাত পছন্দ করেন, বাকি 10 জন হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা নিরপেক্ষ, বা তারা আসলে মন্তব্য নেই টাইপের। তো আওয়ামী লীগকে তখন 12 ফেব্রুয়ারি আসলে কি ঘটতে যাচ্ছে কথাগুলো বলবো, সাথেই থাকেন। তার আগে কিছু কথা বলি। আপনারা তো অনেকে জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ মুজিবুরের পরের অবস্থানটা দখল করে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এখনো সে অবস্থাতে আছে। এবং আমরা জাতির দুলাভাই হিসাবে ওয়াজেদকে বাদ দিয়ে আমরা হচ্ছে মোদিকে ধরে নিয়েছিলাম। কিন্তু আপনারা তো জানেন অনেকেই যে 24-এর নির্বাচনের আগে এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা আমাদের জাতির চাচার দেশকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতো, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে 20 ঘন্টা জার্নি করে ওইখানে যাব না, এই 7 সমুদ্র পাড়ি দিয়ে ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, স্যাংশন দিলেই কি না দিলেই কি। কিন্তু এখন সেই আওয়ামী লীগ আমরা সেই আমেরিকার উপরে নির্ভর হয়ে গেছি। ব্যাপারটা কতটা মজার না, অদ্ভুত না? তখনকার জীবনে কি ঘটে এটা আসলে বলা যায় না। তো একটা কথা হলো কি, কোনো কথা বলার আগে ভাবা উচিত। আপনারা জানেন হানিফ সংকেত একটা কথা বলে যে ধনুকের তীর আর মুখের কথা একবার বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না। তো যেটা বলতে হবে সেটা বুঝতে হবে যে সে কথাটা কোথায় গিয়ে পড়বে। তো শেখ হাসিনা অনেক কথা বলছে, সে আসলে বোঝে নাই যে আজকে তার এখানে আসতে হবে। তার কাছে তখন চেয়ারটা ছিল, এখন তো চেয়ার নাই। এখন জাতির চাচাকে প্রয়োজন হইতেছে, জাতির দুলাভাইকে প্রয়োজন হইতেছে, আরো অনেক কিছুর প্রয়োজন হবে। তবে আওয়ামী লীগ একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে, তাদের দেশীয় কোনো শক্তি এখন নাই। বাংলাদেশ থেকে কেউ আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকাবে সেই শক্তি তার নাই। প্রতিটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এই শক্তিটা তার ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তার এই শক্তিটা জিরোতে চলে আসে। বাংলাদেশেও সেম, স্বৈরাচার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার যত শক্তি ছিল সেগুলা ভেঙে মাটির সাথে মিশে গেছে। এটা আপনারা আমার থেকেও ভালো জানেন। এখন যদি শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে হয় তাহলে অবশ্যই বিদেশি শক্তির প্রয়োজন হবে, সে সাথে অর্থ। শেখ হাসিনার কাছে যথেষ্ট অর্থ আছে, যথেষ্ট অর্থ আছে। এই অর্থ দিয়ে সে অনেক কিছুই করতে পারবে। এবং আমরা যেগুলো দেখতেছি সেগুলো অর্থের জোরেই করতেছে। এই বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ, ইন্ডিয়ান কিছু টিভি চ্যানেলকে টাকা পয়সা দিয়ে নিউজ করানো, এগুলা অর্থ দিয়েই করতেছে। এটা আমরা খুব ভালো করেই জানি এবং বুঝি। কিন্তু এই অর্থ দিয়ে কি সবকিছু করা সম্ভব? দেখেন, আপনারা জানেন 12 তারিখে নরেন্দ্র মোদী, আমাদের জাতির দুলাভাই আর হচ্ছে জাতির চাচার একটা মিটিং আছে, মানে বৈঠক আছে একটা। এই বৈঠকে আমি মনে করি যদি 1 ঘন্টা কথা বলে, এখানে 50 মিনিটই বাংলাদেশের টপিক নিয়ে কথা বলবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার হাত থেকে মানে দূরে চলে যাচ্ছে, কথাগুলো বলবে যে বাংলাদেশে কি করা যায়। দেখেন, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার করে কেন জঙ্গি বলতেছে বলেন তো? জঙ্গি হামলা কেন বলতেছে? 2009 সালে শেখ হাসিনা যেভাবে প্রতারণা করে ক্ষমতায় আসছিল সেই ওয়েতে সে হাঁটতেছে। এই জন্য বারবার করে ডক্টর মোহাম্মদ ইউনূসরে জঙ্গি লিডার বানা দিচ্ছে। হাস্যকর কিন্তু ব্যাপারটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী চেনে, তাকে বানা দিচ্ছে জঙ্গিদের প্রধান। এটা করে কি কাজ হবে? আর নরেন্দ্র মোদী এই কথাগুলাই বলবে। আর আওয়ামী লীগের দেখেন শেখ হাসিনা থেকে শুরু করে সবাই সেম কথাই বলতেছে, জঙ্গি হামলা হয়েছে। কেন? ওই যে আমেরিকা এখানে কিন্তু দুর্বল। আমেরিকা কিন্তু জঙ্গি পছন্দ করে না, তারা মৌলবাদকে পছন্দ করে না, তারা মৌলবাদকে দমন করতে চায়। আর এই মৌলবাদ বানাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চিন্তা করা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানাই দিচ্ছে জঙ্গি। এটা হাস্যকর। আমি জানি নরেন্দ্র মোদী আর আপনার আমাদের জাতির চাচা যে বৈঠক হবে, এখানে যতই বোঝাক কোনো কাজ হবে না, কারণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। এই শেখ হাসিনার পতন 2024-এর নির্বাচনের আগেই হয়ে যেত। কাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। অন্যদিকে মানে বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয় নিয়ে 12 ফেব্রুয়ারি নিয়ে দেশের মধ্যে যে চাঞ্চল্যকর তথ্যগুলো হচ্ছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে, সবাই মানে আলোচনা করে, সমালোচনা করে। অনেকে কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য, আমাদের
দেশটাকে স্থিতিশীল করার জন্য, আমাদের দেশটাকে উন্নয়ন করার জন্য সেই ডক্টর ইউনূসকে তারা এই সব কথা বলে। তাদের কথার কিন্তু কোনো ভিত্তি নেই দর্শক। এই কথাগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে, মানে আপলোড করে, এবং সেই কথাগুলো শুনে সাধারণ মানুষরা বিভ্রান্তির মুখে পড়ে। এইগুলা কথায় আপনারা কান দিবেন না। আবার অনেকে আছে যারা কিনা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, উচিত কথা বলে, এবং দেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তারা তাদের মন্তব্যগুলো করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।